যে আগের সরকারটা কেন গেল, আগের সরকারটা কেন থাকতে পারল না। দুর্নীতির কারণে, অপকর্মের কারণে, এই সমস্ত কারণে যে তারা গেল। তো সেই কাজগুলো আমিও করব, এত দ্রুত করব, দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে করা শুরু করব, এই চিন্তাটা আমার মধ্যে কাজ করেছিল। কিন্তু ওই তো বললাম যে মানুষ সব জানতা না, মানুষ ভুল করে। এখন আমার কাছে মনে হচ্ছে যে তখন হয়তো আমিও আসলে ভুল বুঝেছিলাম। এই কারণে বুঝেছিলাম যে নতুন নতুন খবর চোখে আসছে। আমরা দেখেছি, মাত্র একদিন আগে দেখলাম যে দুজন উপদেষ্টার এপিএস মানে একান্ত ব্যক্তিগত সহকারী যারা আছেন, দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এটা সবাই জানে যে কেন সরিয়ে দেওয়া হয়েছে। একজনকে সরিয়ে দেওয়া হয়েছে, উনি হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনার মানে সহকারী একান্ত সচিব মানে এপিএস মিস্টার মোয়াজ্জেম হোসেন, ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরও একজন হলো স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি। এই দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দুজন কারা, এটা নিয়েও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। এরা আসলে সরকারি কোনো কর্মকর্তা নয়, মানে কোনো ক্যাডার সার্ভিস থেকে আসেননি। এনারা এই উপদেষ্টাদের ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করে এসেছেন। অনেকে এটাও বলতেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যিনি একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ছিলেন, উনি নাকি তার ব্যক্তিগত জীবনে বন্ধুও ছিলেন। যাই হোক, এরকম লোক, তাকেও সরিয়ে দিতে হলো কেন, কেন সরে গেলেন? মাঝখানে একটা ফটো কার্ড দেখলাম একটা মিডিয়ার, সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে নাকি এই মোয়াজ্জেম হোসেন সাহেব মানে এই ব্যক্তিটা 3 শতাধিক কোটি টাকার মালিকও হয়ে গেছেন। তাহলে আর দোষ কি ভাই? আগেরটা প্রধানমন্ত্রীর বাসার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় 15 বছরে, ইনি তো আরও চ্যাম্পিয়ন মনে হচ্ছে যে 9 মাসে 300 কোটি টাকা বানিয়ে ফেলেছে। এরকম প্রতিযোগিতা কিন্তু হয়েছে, এটাকে আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না। ফারাবি সাহেবের তথ্য ধীরে ধীরে আসছে এবং এটা অনেকেই জানে, অনেক কিছু আমি এগুলো নিয়ে আর ডিটেল বলতে চাই না, কারণ এগুলো নতুন কিছু না। আমি একটা ঘটনা বলি, আমাকে ওই দিন আমার এক মানে বন্ধু বললেন আর কি, 2 দিন আগেই বললেন, একটা পুরোনো ঘটনায় বললেন যে ওনার একবার উনি একটা বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ওনার কোনো একটা প্রয়োজনে একজন উপদেষ্টার সঙ্গে উনি দেখা করতে চেয়েছিলেন। তো ভাবলেন দেখা করার আগে ওনার এপিএসকে বরং একটা ফোন দিই, কারণ এই সমস্ত এপিএসটা প্রায় সবাই কিন্তু স্টুডেন্ট কোটায় এসেছে, কারণ স্টুডেন্টরাই ওদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায়। এই বৈষম্য বিরোধী সমন্বয়ক এরাই বসিয়েছে, তাদেরই লোকজন। এবং সেই এপিএসকে যখন ফোন করলেন যে আমি একটু ওনার সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট হবেন, কি আপনি এক কাজ করেন, আসেন কথা বলি। কী বিষয় নিয়ে কথা বলবেন? সন্ধ্যার পরে আমি গুলশানে একটা জায়গায় বসি, সেখানে আসেন। প্রশ্ন হচ্ছে কিন্তু এপিএস সাহেবকে সন্ধ্যার পরে গুলশানে একটা জায়গায় বসতে হয় কেন? গুলশানেই বা কেন? এটা কি রেট হাই করার জন্য, কাজটা জেনে নিয়ে কাজটা তদবির করার জন্য? হ্যাঁ, এটাই উত্তর। এবং এদের রেট ছিল খুব হাই। যারা এদের সঙ্গে বিভিন্ন সময় বসেছেন তারা জানিয়েছেন যে এদের রেট চিন্তাই করা যায় না। মানে আগেও তো অনেক এপিএস ছিল, আগে অনেক মন্ত্রী ছিল, তাদের কয়েক গুণ এদের রেট। কারণটা কি? এরা জানতো, এরা বলতো যে আমরা তো মাত্র কয়েকদিনের জন্য এসেছি, আপনি তো কাজটা হয়ে যাবে, কাজটা করিয়ে দিচ্ছি, অতএব অল্প সময় আমাদেরকে এটা ম্যানেজ করতে হবে। এবং এই টাকাটা কি এপিএস লেভেলই থাকতো? এই টাকাটা কি উপদেষ্টারা পান না? উপদেষ্টারা না পেলে ওনারা কি বোঝেন না কাজটা তো হয়ে যায়? কাজ না হলে মানুষ তাদের টাকা দেবে কেন? এগুলো কিসের ইঙ্গিত বহন করে? একটা অনির্বাচিত সরকার যখন নাকি জবাবদিহিতা না থাকে, তখনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। যেমন একটা প্রশ্ন আমি যদি করি, এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, তিনি ঢাকা উত্তরে একজন মেয়র নির্বাচিত করেন, মেয়রকে বসিয়েছেন, মেয়রের পদে আর কি, মেয়রের কাজ করার জন্য মোহাম্মদ এজাজকে বসিয়েছেন। আমি ওনার কোনো জবাবদিহিতা আছে? আমি যদি প্রশ্ন করি, ওনাকে যে আপনি বসালেন, কোন বিবেচনায় বসালেন? এই মোহাম্মদ এজাজ সাহেব কি কখনো কোনো সিটি কর্পোরেশন চালিয়েছেন? ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে? কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেছেন? করেননি। তাহলে ওনাকে আপনি বসালেন কোন বিবেচনা? এই যদি প্রশ্ন করে আপনি কি জবাব দিবেন? দেবেন না। কেন দিবেন না? কারণ আপনার সরকারের কেউ জবাবদিহিতার মধ্যে নেই।
আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই যা ইচ্ছা তাই করার ক্ষমতা সম্পন্ন একটা সরকারকে আমরা কতদিন বয়ে বেড়াবো? এবং তারা যা ইচ্ছা তাই করার মাধ্যমে কি করেন তার তো কিছু কিছু নমুনা পাচ্ছি। আমি কেবল এই সরকারের কথাই আমি বলবো কেন, এই ছাত্রদের যারা নাকি সরকারের পার্ট এখনো হন নাই অথচ বাইরে আছেন, তারাও কি সরকারের উপর বিভিন্ন কর্মকাণ্ডের উপর নানাভাবে প্রভাব বিস্তার করছেন না? তারাও কি টুপাইস কামাচ্ছেন না? এখন আমি যার কথা বলছি সে হচ্ছে এই যে আব্দুল হান্নান মাসুদ, এই হাতিয়ায় বাড়ি, এই ভদ্রলোকে আমি পছন্দ করি, পার্সোনালি আমি পছন্দ করি, কিন্তু এখানে কি দেখলাম, ওনার সঙ্গে আমি একাধিক টক শোতে ছিলাম, মানে কিছু খুব আবেগপ্রবণ ছেলে প্রায় কান্নাকাটি করেন। এবং এ কী করেছে, এর নামে কী অভিযোগ উঠেছে যে সে নাকি একটা প্রায় 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দামের গাড়ি চালায়। তো এই গাড়ি উনি কোথায় পেলেন? উনি কিন্তু আগে বলেছেন, সরাসরি টেলিভিশনে বলেছেন যে উনি হলো ওনাদের গ্রামের, ওনাদের এলাকার সবচেয়ে দরিদ্র পরিবার। ওনাদেরটা একটা ঘর আছে, সেই ঘরটা নাকি পড়ে যায় অবস্থা। সেরকম ঘরে একটা ছেলে এখন 1.5 কোটি টাকা দামের গাড়ি চালায়। এবং ওনাকে জিজ্ঞাসা করলে উনি কী বলছেন, গাড়ি তো লুকিয়ে রাখা যায় না ভাই। ওনাকে জিজ্ঞাসা করার উনি কী বলেছেন যে জামাতপন্থী একজন ব্যবসায়ী যিনি বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তিনি নাকি গাড়িটা ওনাকে চালাতে দিয়েছেন। আমার 2টো প্রশ্ন জনাব মাসুদ, আপনাকে আমার 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে এই গাড়িটা উনি আপনাকে কেন দিলেন? আগে দিলেন না কেন? কখনো আপনি ওনার আত্মীয় হন, আগে কেন দিলেন না? আপনি ওনাকে ভালোবাসেন, তা আগে কেন ভালোবাসলেন না? এখন ক্ষমতাবান বলে ভালোবাসেন। উনি আবার জামাতপন্থী, তার মানে কি আপনিও তার জামাতপন্থী? জামাতের একজন লোক জামাতপন্থী নয় এমন একজন লোককে গাড়ি দেবে কেন? উনিদেরকে রাজনীতি করেন, তাহলে আপনি কি জামাতের পারপাস সার্ভ করবেন এখানে? হতে পারে, আমার কোনো আপত্তি নাই, জামাত তো একটা পলিটিক্যাল পার্টি, আমার কোনো বক্তব্য নেই এতে। সেটা বলেন, তাহলে আপনি জামাতে জয়েন করেন, সমস্যাটা কি? আচ্ছা, এটুকু না হয় গেল। তারপরে কথা, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিগত সরকারের আমলে ওবায়দুল কাদের সাহেব, ওনার দামি দামি ঘড়ি নিয়ে নানা ধরনের কিন্তু কথাবার্তা হতো। 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দামে ঘড়ি উনি পড়তেন। উনি কি বলতেন, ওনাকে নিয়ে কেউ গিফট করেছে। কেন গিফট করে ভাই? গিফট এ কারণে, পৃথিবীর কোনো ব্যবসায়ী বিনা কারণে কিছু কাউকে দেয় না। তাদের সব উপহারই হলো এক ধরনের ইনভেস্টমেন্ট। তারা জানে এই লোকটা সামনে ক্ষমতায় যাবে, অথবা ক্ষমতাবান হবে, অথবা ক্ষমতাবান আছে, তার কাছ থেকে আমার বিনিময়ে কিছু পেতে হবে, এই জন্য তারা দেয়। তো এখানে কি তাই হয়েছে? আপনি তাকে কী দিবেন বিনিময়ে, অথবা কী দেওয়ার গ্যারান্টি দিয়েছেন, অথবা কী দিয়েছেন ইতিমধ্যে? আপনাদের তো পাওয়ারফুল, আপনি একদম তদবির করলে, ফোন করলে তো কাজ হয়ে যায়। নিশ্চয়ই ওনার জন্য কোনো ব্যবসায়িক সুবিধা আপনি করে দিয়েছেন, সেক্ষেত্রে একটু ঘুষ। আসলে কি হচ্ছেটা কি? এদের কি চক্ষু লজ্জাও নাই? আচ্ছা ধরেন, একটা কথা বলি, একটা কথা বলে শেষ করি। এই যে 1.5 কোটি টাকা গাড়ি, এই গাড়ি দিয়ে ঢাকা থেকে হাতিয়া যেতে কত হাজার টাকা দামে, কত হাজার টাকা তেল খরচ হবে?